আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং থার্মোডায়নামিক্সের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস থেকে আমরা আমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় থার্মোডায়নামিক্স প্রসেস বা তাপগতিবিদ্যার প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বা মিড পরীক্ষায় কয়েকটি প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। যেমন এখান থেকে আমাদের রচনামূলক প্রশ্ন হিসেবে একটা ম্যাথ থাকার সম্ভাবনা সবথেকে বেশি এবং থিওরি থাকবে। থিওরির ভিতর থাকতে পারে আমাদের বিভিন্ন প্রসেসের পিভিটিএস ডায়াগ্রাম অথবা তার কাজ বা তাপের সূত্র, রূপান্তর ইত্যাদি। আমরা ধাপে ধাপে এই অধ্যায়টা আমরা খুব সহজে সমাধান করব। তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই থার্মোডায়নামিক্স প্রসেসের উপর ক্লাসগুলো ফলো করো, তাহলে তোমাদের এই থার্মোডায়নামিক্স প্রক্রিয়া বা প্রসেসের উপর আশা করি কোনো সমস্যা থাকবে না এবং তোমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা অথবা মিড পরীক্ষায় এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন থাকুক না কেন, তোমরা সকল প্রশ্নের সহজ সমাধান বা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। আজকের ক্লাসে আমরা থার্মোডায়নামিক্স প্রসেস কাকে বলে এবং এই থার্মোডায়নামিক্স প্রসেস কত প্রকার, কী এবং প্রাথমিক কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে থাকছে থার্মোডায়নামিক্স প্রসেস বা থার্মোডায়নামিক প্রক্রিয়া কাকে বলে। আমরা এই থার্মোডায়নামিক্স প্রসেস বা প্রক্রিয়ার সংজ্ঞা এভাবে দিতে পারি: যখন কোনো সিস্টেম একটি সাম্য অবস্থা হতে আরেকটি সাম্য অবস্থায় পরিবর্তিত হয়, তখন কিছু সাকসেসিভ স্টেট এর সমন্বয়ে গঠিত পথের মাধ্যমে পরিবর্তিত হয়। উক্ত পথকে থার্মোডায়নামিক্স প্রসেস বলে। তাহলে থার্মোডায়নামিক্স প্রসেসের জন্য কি দরকার? একটা পথ দরকার। সেই পথটা কিভাবে তৈরি হবে? কিছু সাকসেসিভ স্টেট অর্থাৎ কিছু বিন্দুর মাধ্যমে। অর্থাৎ আমরা সহজভাবে এভাবে বলতে পারি, যদি কোনো একটি সিস্টেম কোনো একটি সাম্য অবস্থা থেকে আরেকটি সাম্য অবস্থায় ধাবিত হয়, তাহলে যে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় পরিবর্তিত হওয়ার সময় যে রাস্তা তৈরি হয়, ওই রাস্তাটাকে বলা হয় থার্মোডায়নামিক্স প্রসেস। যেমন আমরা একটি পিভি ডায়াগ্রাম দেখি, তাহলে বুঝতে পারবো যে থার্মোডায়নামিক্স প্রসেসটা কি। পিভি, এখন পিভি ডায়াগ্রামটা কি? পিটা হচ্ছে প্রেসার, অর্থাৎ যে রেখা দ্বারা গ্যাসের প্রেসার, চাপ পরিমাপ করা হয় বা চাপের দিক বোঝানো হয়, সেই ডায়াগ্রাম বা সেই রেখাকে বলা হয় প্রেসার রেখা। এবং ভিটা হচ্ছে আয়তন, অর্থাৎ গ্যাসের আয়তনের হ্রাস বৃদ্ধি যে রেখা দ্বারা প্রকাশ করা হয় সেটি হচ্ছে ভি। এই পিভি অর্থাৎ চাপের সাথে আয়তনের মধ্যকার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা হচ্ছে বাস্তানুপাতিক। আমরা যদি চাপ দিই তাহলে আয়তন কমে যায় এবং চাপ যদি অপসারণ করি তাহলে আয়তন বৃদ্ধি পায়। এটি বাস্তব। তোমরা যদি কল্পনা করো, দেখো একটি বেলুনে যদি আমরা বাতাস প্রবেশ করে বেলুনটাকে যদি দুই হাত দ্বারা চাপ প্রয়োগ করি, তাহলে বেলুনের ভিতরে যে বাতাসটা আছে এই বাতাসের আয়তনটা সংকুচিত হয়, অর্থাৎ আয়তনটা কমে যায়। আবার যদি আমরা চাপটাকে অপসারণ করি তাহলে বেলুনটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ চাপের সাথে আয়তনের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন আমরা যদি কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের কথা চিন্তা করি, অর্থাৎ প্রেসারটাকে আমরা বৃদ্ধিও করব না, হ্রাসও করব না, অর্থাৎ প্রেসারটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ আমরা যদি একটা পয়েন্ট নিলাম, এটি হচ্ছে আমাদের ইনিশিয়াল অবস্থা অর্থাৎ 1 নাম্বার পয়েন্ট, এবং আমাদের 2 নাম্বার আরেকটি পয়েন্ট নিলাম। এই 1 থেকে 2তে যখন ধাবিত হবে কোনো একটি সিস্টেম, অর্থাৎ 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বার স্টেটে, আমরা কি বলেছি? চাপের কোনো হ্রাস বৃদ্ধি ঘটানো হবে না। তখন এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমাদের কি তৈরি হয়েছে? একটা স্ট্রেট লাইন বা সরল রেখা তৈরি হয়েছে। এই স্ট্রেট লাইন বা সরল রেখাটা, যে রাস্তাটা তৈরি হয়েছে, এই রাস্তাকে আমরা তখন কি বলবো? প্রসেস বলবো। অনুরূপভাবে এই 1 নাম্বার পয়েন্ট থেকে যদি আমরা আরেকটি পয়েন্ট চিন্তা করি, 3 নাম্বার আমরা আরেকটি পয়েন্ট দিলাম, এই পয়েন্টে আমরা কি করব? 1 নাম্বার পয়েন্ট থেকে 3 নাম্বার পয়েন্টে আসব। তখন আমাদের এই 1 থেকে 3 অর্থাৎ প্রেসার যদি আমরা কমাই তাহলে আয়তন বৃদ্ধি পাবে, আবার আয়তন যদি আমরা কমাই তাহলে প্রেসার বৃদ্ধি পাবে। অর্থাৎ 1 থেকে 3 এই রাস্তাটা আমাদের একটি কার্ভ আকৃতি তৈরি হয়েছে। এই যে 1 থেকে 3 পর্যন্ত যে কার্ভ আকৃতির যে রাস্তা, এটাও একটি প্রসেস বা থার্মোডায়নামিক্স প্রক্রিয়া। আশা করি তোমরা থার্মোডায়নামিক্স প্রসেস বা প্রক্রিয়া বুঝতে পেরেছ। অর্থাৎ একটি স্থানাঙ্ক থেকে যখন আরেকটি সাম্য অবস্থার স্থানাঙ্কে গমন করবে কোনো একটি প্রক্রিয়াধীন গ্যাস বা কোনো একটি সিস্টেম, তখন আমরা ওই যে 1 থেকে 2 বা একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় যাওয়ার মাঝে যে রাস্তা বা পথ তৈরি হবে, ওই পথকে আমরা কি বলবো? থার্মোডায়নামিক্স প্রসেস বা প্রক্রিয়া বলবো।
এখন আমরা জানবো থার্মোডাইনামিক্স প্রসেস বা প্রক্রিয়া কত প্রকার, কি কি। থার্মোডাইনামিক্স প্রসেস বা প্রক্রিয়া হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে রিভার্সিবল প্রসেস, দুই হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। এখন আসি রিভার্সিবল প্রসেস কাকে বলে। রিভার্সিবল প্রসেস হচ্ছে ওই প্রসেস যে প্রসেসের মাধ্যমে কোনো একটি সিস্টেম এক অবস্থা থেকে যখন আরেকটি অবস্থায় রূপান্তরিত হবে তাকে আবার যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তখন তাকে আমরা কি বলবো, রিভার্সিবল প্রসেস। আর এই রিভার্সিবল প্রসেস হচ্ছে কোনো একটা সিস্টেম যখন কতগুলো প্রসেসের মাধ্যমে একটি ফাইনাল অবস্থায় যাবে তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা পারবো না, তাকে বলা হয় ইরিভার্সিবল প্রসেস। আমরা যে এক নাম্বার যে প্রসেসটা আছে অর্থাৎ রিভার্সিবল প্রসেস, এই রিভার্সিবল প্রসেস নিয়েই আমাদের মূলত থার্মোডাইনামিক্স যে আলোচনা করব যে রিভার্সিবল প্রসেস কত প্রকার। এই রিভার্সিবল প্রসেস অনেক প্রকার আছে, যেমন কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, অ্যারাইবেটিক প্রসেস, পলিট্রোপিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস ইত্যাদি। আমরা এই রিভার্সিবল প্রসেসের কয়েকটি প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করব যে প্রসেসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটি ফিগার দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখো যে একটি সিলিন্ডারের মধ্যে একটি পিস্টন আছে, এই পিস্টনের উপর হলুদ কালারের কিছু ওয়েট অর্থাৎ ওজন চাপানো আছে। এই হলুদ কালারের কিছু ওজন চাপানোর ফলে এই পিস্টনটা তার সিলিন্ডারের মধ্যে সর্বনিম্ন অবস্থায় আছে। এখন আমি যদি এই ওয়েটগুলো সিলিন্ডারের অর্থাৎ পিস্টনের উপর থেকে আস্তে আস্তে বাইরে রেখে দিই তাহলে এই পিস্টনটা সিলিন্ডারের মধ্যে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, উঠতে উঠতে একসময় এই যে মাঝের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যদি পিস্টন থেকে সম্পূর্ণ ওয়েটটাকে বাইরে রেখে দিই তাহলে এই সিলিন্ডারের সর্বোচ্চ বিন্দুতে পিস্টন উঠে যাবে। আবার যদি আমরা কি করি, এই ওয়েটগুলো আস্তে আস্তে আবার পিস্টনের উপর রেখে দিই তাহলে দেখা যাবে যে এই পিস্টনটা আবার সেই পূর্বের অবস্থায় চলে আসছে। এই কারণে আমরা বলতে পারবো এই প্রসেসটা একটা কি প্রসেস, রিভার্সিবল প্রসেস, অর্থাৎ তাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসতে পারি। যেমন স্প্রিং, আমরা বিভিন্ন ধরনের কাজের জন্য স্প্রিং ব্যবহার করি, যেমন কলমে অথবা যানবাহনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, গাড়ি, ট্রেন ইত্যাদি ক্ষেত্রে আমরা স্প্রিং ব্যবহার করি। কেন স্প্রিং ব্যবহার করি? সাধারণত স্প্রিং ব্যবহার করা হয় শক অ্যাবজর্ভার হিসেবে, অর্থাৎ আঘাত প্রতিরোধক হিসেবে। এখন এই স্প্রিংগুলো যদি আমরা চাপ দিই তাহলে সংকুচিত হয়, আবার যদি চাপ অপসারণ করি তাহলে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই স্প্রিংগুলো একটি কি প্রসেস, রিভার্সিবল প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রিভার্সিবল প্রসেসেরই কয়েক প্রকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই রিভার্সিবল প্রসেসের মধ্যে আমরা স্ক্রিনে কিছু প্রকার দেখতে পাচ্ছি, যেমন আইসোবারিক বা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তারপরে আইসোসোরিক বা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তারপরে আইসোথার্মাল বা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, অ্যারাইবেটিক বা আইসোট্রপিক প্রসেস, দেন হচ্ছে পলিট্রপিক প্রসেস। আমরা মূলত এই পাঁচটি প্রসেস নিয়েই আলোচনা করব। তবে এই পাঁচটি প্রসেস আলোচনা করার পূর্বে আমাদের কিছু বিষয় জানার দরকার। সেই বিষয়গুলো হচ্ছে কি, আদর্শ গ্যাস কাকে বলে এবং আদর্শ গ্যাস কোন সূত্র মেনে চলে, আমাদের এই সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। অর্থাৎ থার্মোডাইনামিক্স প্রসেস বা প্রক্রিয়ায় আমরা যে গ্যাস ব্যবহার করব এই গ্যাস হবে অবশ্যই কি আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস, আমাদের ধরে নিতে হবে। এই আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস হিসেবে আমরা এখানে কি ব্যবহার করব, বাতাস ব্যবহার করব। থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে শুধুমাত্র বাতাস। বাতাসটা কি, বাতাস হচ্ছে একটি মিশ্র গ্যাস, অর্থাৎ বাতাসের মধ্যে কিছু মৌলিক গ্যাস এবং কিছু যৌগিক গ্যাস, যার সমন্বয়ে অনেকগুলো মৌলিক গ্যাস অনেকগুলো যৌগিক গ্যাসের সমন্বয়ে বাতাস তৈরি হয়। বাতাসের মধ্যে কি কি থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, তারপরে কার্বন ডাই অক্সাইড থাকে, কার্বন মনোঅক্সাইড থাকে, ওজোন গ্যাস থাকে ইত্যাদি। এই গ্যাসগুলোর সমন্বয়ে মূলত কি তৈরি হয়, এয়ার বা বাতাস তৈরি হয়। আর আমরা এখানে বাতাস ব্যবহার করব, আর বাতাসটা হচ্ছে একটা আদর্শ গ্যাস। এখন যদি বলি যে আদর্শ গ্যাস কাকে বলে, আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছে আদর্শ গ্যাস হচ্ছে ওই সকল গ্যাস যা প্রমাণ তাপমাত্রা ও চাপে অথবা এসটিপি বা এনটিপিতে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, তাকে বলা হয় কি আদর্শ গ্যাস। যেমন আমরা যদি বয়েলের সূত্র চিন্তা করি, যে এক নাম্বার হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র হচ্ছে কি, বয়েলের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ আমরা যদি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখি,
তাহলে আমরা বলতে পারি কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্ত আনুপাতিক। আমরা যদি চাপ প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে তার আয়তন কমে যাবে, এবং চাপ যদি অপসারণ করা হয় কোনো একটা সিস্টেম থেকে তাহলে তার আয়তন বৃদ্ধি পাবে। এটি হচ্ছে বয়েলের সূত্র। 2 নম্বর হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি? স্থির চাপে, অর্থাৎ আমরা প্রেসারকে যদি কনস্ট্যান্ট রাখি, অর্থাৎ চাপকে যদি কনস্ট্যান্ট রাখা হয় বা ধ্রুবক রাখা হয় তাহলে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। 1 নম্বরের সূত্র হচ্ছে বয়েলের সূত্র, 2 নম্বর হচ্ছে কি চার্লসের সূত্র। এই 1 এবং 2কে যদি আমরা একত্রে সমন্বয় করি তাহলে আমরা লিখতে পারবো যে 1 and 2 we get V সমানুপাতিক T/P। এখন আমরা সবাই জানি যদি দুটি রাশির মধ্যে এরকম সমানুপাতিক চিহ্ন থাকে তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠানো যায়। কিভাবে উঠানো যায়? অর্থাৎ এই সমানুপাতিককে যদি আমরা ইকুয়াল টু বা সমান সমান দিই তাহলে আমাদের এই ডান পাশে যে রাশিগুলো থাকবে এই রাশির সাথে কি করতে হবে? একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক গুণ করতে হবে যে কোনো সমীকরণের জন্য। তোমরা সবাই জানবা এখানে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথের জন্য না, যে কোনো জায়গায় যদি এরকম সমানুপাতিক চিহ্ন থাকে এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য অবশ্যই কি করতে হয়? ডান সাইডে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে, এই যে আমি গোল চিহ্ন দিলাম, এই রাইট হ্যান্ড সাইডে যে রাশিগুলো থাকবে এই রাশির সাথে কি করতে হবে? একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক মান কি করতে হবে? গুণ করতে হবে। সো আমরা এখানে একটা ধ্রুবক মান বা কনস্ট্যান্ট গুণ করব। তাহলে V ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখব K T/P। এখন আমরা বলতে পারি কেটা কি? কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আর যেহেতু এখানে গ্যাস ব্যবহার করছি এই গ্যাসের ক্ষেত্রে K ইজ ইকুয়াল টু লেখা হয় হচ্ছে কি RU। RUটা কি? ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক। বা আমরা এখানে V সমান সমান লিখতে পারি যে V ইজ ইকুয়াল টু R T/P। বা আমরা এখন এই সূত্রটাকে আরো একটু মডিফাই করে লিখতে পারি, যেহেতু এখানে পিটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। তাহলে যদি আমরা অবস্থান চেঞ্জ করি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হয়? তার অবস্থাটা পরিবর্তন হয়। অর্থাৎ হরে যদি থাকে তাহলে সে এই পাশে আসলে লবে হয়ে যাবে, আর লবে যদি থাকে সেই পাশে আসলে হরে হয়ে যাবে। যেহেতু এখানে পি ভাগ আকারে আছে রাইট হ্যান্ড সাইডে, এই কারণে তাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি সে কী হবে? বির সাথে গুণ আকারে থাকবে, অর্থাৎ PV সমান সমান RUT। এখানে হচ্ছে RUটা কি? ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক। RU সমান সমান হচ্ছে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক। এখন আমরা যদি এই সূত্রে অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করি, অর্থাৎ যে সকল আদর্শ গ্যাসের সংজ্ঞা ছিল হচ্ছে যে সকল গ্যাস প্রমাণ তাপমাত্রা চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। অ্যাভোগাড্রো সূত্রটা কি? প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ n সংখ্যক যদি অণু থাকে তাহলে আমরা এখানে লিখতে পারবো PV সমান সমান N RUT। বা আমরা যদি PV সমান সমান N, আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি N সমান সমান কী ছিল? N সমান সমান আমরা লিখতাম হচ্ছে ছোট হাতের G ভাগ হচ্ছে বড় হাতের M। বা আমরা জিকে যদি ছোট হাতের M দ্বারাও প্রকাশ করতে পারি, এমটা হচ্ছে মাস বা ভর, আর বড় হাতের M হচ্ছে কি? আণবিক ভর, গ্যাসের আণবিক ভর, আর ছোট হাতের M হচ্ছে গ্যাসের ভর। তাহলে আমরা এখানে লিখে রাখি যে গ্যাসের ভর, আর বড় হাতের M হচ্ছে কি? গ্যাসের আণবিক ভর, গ্যাসের আণবিক ভর। ঠিক আছে, আমরা যে গ্যাস ব্যবহার করব। এখন যেহেতু আমরা থার্মোডাইনামিক্সে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি গ্যাস ব্যবহার করব না, আমরা শুধুমাত্র কি ব্যবহার করব? বাতাস ব্যবহার করব। আর যদি অন্য কোনো গ্যাসের কথা থাকে অবশ্যই প্রশ্নে বলে দেওয়া থাকবে যে অক্সিজেন অথবা হাইড্রোজেন, তবে সাধারণত আমরা এখানে কি ব্যবহার করব? বাতাস ব্যবহার করব। আর বাতাস যেহেতু একটি মিশ্র গ্যাস এই কারণে বাতাসের আণবিক ভর M ইজ ইকুয়াল টু লেখা হচ্ছে কত? 29 অর্থাৎ 29.27 এত গ্রাম পার মোল বা কেজি পার মোল, আমাদের এটি হচ্ছে আণবিক ভর। কিসের? বাতাসের আণবিক ভর। তোমরা সবাই মুখস্থ রাখবা, আমাদের এই মানটা অনেক সময় দেওয়া থাকবে না, যার কারণে আমরা তখন এই মানটা ব্যবহার করব। সো আমরা এখানে লিখতে পারি M ইজ N সমান সমান আমরা ছোট হাতের M
ভাগ হচ্ছে কি বড় হাতের এম ব্যবহার করলাম, এখানে আর ইউ দিলাম, আর এখানে হচ্ছে টি ব্যবহার করলাম। এখন আর ইউ কি? আর ইউ হচ্ছে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক, যেটা আমরা কেমিস্ট্রিতে জেনে আসছি। যেমন এটার মান ছিল হচ্ছে 8.314। 8.314 এই আর ইউর এই মানটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে, অর্থাৎ এসআই ইউনিটে। এখন আমরা এই আর ইউ সমান সমান 8.314 এই মানটা আমরা থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে ব্যবহার করব না। আমরা কি করব, এই আর ইউ এখানে যে গ্যাসের আণবিক ভর আছে এম, এই দুইটার একটা অনুপাত তৈরি করব। যেমন শুধুমাত্র আর ব্যবহার করব এবং এই আর সমান সমান আমরা লিখব কি আর ইউ ভাগ হচ্ছে এই গ্যাসের আণবিক ভর অর্থাৎ বাতাসের আণবিক ভর এম। যেমন এখানে আর ইউর মান হচ্ছে 8.314 আর এম এর মান হচ্ছে 29.27। সো এই মানটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এই মানটা দাঁড়াবে হচ্ছে 0.287। ঠিক আছে, এত কিলো জুল পার কেজি কেলভিন, কিলো জুল পার কেজি কেলভিন আমাদের এটি হচ্ছে আর এর একটি মান। সো এখানে আর সমান সমান আমরা থার্মোডাইনামিক্সে যে মানটি ব্যবহার করব আর ইজ ইকুয়াল টু 0.287 সবাই মুখস্থ রাখবা। এর একক হচ্ছে কত? কিলোজুল পার কেজি কেলভিন। কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। আমরা এখানে যে তাপমাত্রা ব্যবহার করব তাপমাত্রাটা কেলভিন এককে নিয়ে ব্যবহার করব, ঠিক আছে, পরম এককে। সো আমরা এখান থেকে লিখতে পারি যে পিভি সমান সমান ছোট হাতের এমটাকে আমরা রেখে দিলাম, আর এখানে যে আর ইউ আছে আর ইউর নিচে আমরা বড় হাতের এমটাকে নিয়ে আসলাম, আর টিটা টির জায়গায় থেকে রেখে দিলাম। এখন এই আর ইউ ভাগ হচ্ছে বড় হাতের এম সমান সমান আমরা কি লিখব? শুধুমাত্র আর লিখব। এই কারণে আমরা এখানে লিখলাম পিভি সমান সমান এম আর টি। আমরা এই থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে আদর্শ গ্যাসের এই সূত্রটা অ্যাপ্লাই করব যে পিভি সমান সমান এম আর টি। এমটা হচ্ছে বাতাসের ভর বা গ্যাসের ভর, আরটা হচ্ছে আমাদের একটি অনুপাত। আমরা এখানে গ্যাসের যে ধ্রুবক, গ্যাস ধ্রুবক এই অর্থাৎ ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক এবং বাতাসের আণবিক ভরের যে অনুপাতটা, এই অনুপাতটাকে শুধুমাত্র আর দ্বারা প্রকাশ করেছি, যার মান হচ্ছে কত? 0.287 কিলোজুল পার কেজি কেলভিন, অর্থাৎ এই মানটা আমাদের পরম এককে। সো আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই পিভি সমান সমান এম আর টি এই সূত্রটি অ্যাপ্লাই করব এবং যেখানে আর এর মান থাকবে কত? 0.287 কিলোজুল পার কেজি কেলভিন। তোমরা সবাই এই মানটা মুখস্থ রাখবা। আরেকটি হচ্ছে আমাদের এই বাতাসের আণবিক ভর কত? 29.27। আমরা এই মানটা ব্যবহার করব যখন অঙ্ক করার ক্ষেত্রে আমাদের আণবিক ভরের মানটা দেওয়া থাকবে না, আর যদি প্রশ্নে দেওয়া থাকে তখন আমরা সেই মানটি শুধুমাত্র ব্যবহার করব। সো এই ছিল হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের মূল সমীকরণ পিভি সমান সমান এম আর টি। দেন আমাদের এই আদর্শ গ্যাসের আরেকটি সমীকরণ আমরা যদি তৈরি করি, যেমন আমাদের বয়েলের সূত্র ছিল কেমন? বয়েলের সূত্র ছিল ভি সমানুপাতিক 1/p এবং চার্লসের সূত্র ছিল ভি সমানুপাতিক টি। এখন আমরা এই দুইটি সূত্র যদি সমন্বয় করি তাহলে কিভাবে করতে পারি? যে ভি সমানুপাতিক টি ভাগ পি, বা আমরা এখানে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু কে টি ভাগ পি, বা আমরা লিখতে পারি পিভি সমান সমান কে টি, বা পিভি, এই পিভির নিচের টিটাকে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু কি কে অর্থাৎ কি কনস্ট্যান্ট। এখন এই লেফট হ্যান্ড সাইডে দেখো একটা অনুপাত তৈরি হয়েছে, অনুপাতটা কি? পি এবং ভি, অর্থাৎ প্রেসারের সাথে আয়তনের গুণফল ভাগ হচ্ছে কি তাপমাত্রা। এই প্রেসারের সাথে আয়তনের গুণফল ভাগ তাপমাত্রা অর্থাৎ কাজ বাই তাপমাত্রা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ এই বয়েল এবং চার্লসের দুইটি সূত্র যদি একত্র করা হয় তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার কাজকে যদি তাপমাত্রা দ্বারা ভাগ করি তাহলে এই মানটা অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট অর্থ কি? ধ্রুবক, অর্থাৎ এই মানটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সময়ের সাপেক্ষে এই মানের কোনো পরিবর্তন হবে না, যার কারণে ইজ ইকুয়াল টু কি? ধ্রুবক। এই কারণে আমরা এখানে লিখতে পারি যে সময়ের সাপেক্ষে P1 V1 একটি
মনে করলাম 1 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে P1 V1 ভাগ T1 সমান সমান P2 V2 ভাগ T2 সমান সমান P3 V3 ভাগ T3 ইজ ইকুয়াল টু ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ Pn Vn ভাগ Tn, অর্থাৎ একটি n সংখ্যক পর্যন্ত টাইম পর্যন্ত আমাদের এই মানের কি হবে না, কোনো পরিবর্তন হবে না, সবসময় এই মানেরটা কি হবে, অর্থাৎ এই অনুপাতটা সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। সো আমরা এই সূত্রটাও অ্যাপ্লাই করব। এইখান থেকে আমরা যে কোনো দুইটা নিই, অর্থাৎ প্রথম স্টেট এবং ফাইনাল স্টেট, ইনিশিয়াল অবস্থা এবং ফাইনাল অবস্থা। এই কারণে ইনিশিয়াল অবস্থাকে অন দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ P1 V1 ভাগ হচ্ছে T1, ফাইনাল অবস্থা কি P2 V2 ভাগ T2। আমরা থার্মোডাইনামিক্স প্রসেস থেকে যেটা দেখলাম, আমরা এই সূত্রটা ব্যবহার করব অঙ্ক করার ক্ষেত্রে এবং সকল প্রসেসের ক্ষেত্রে। সো আমরা আদর্শ গ্যাসের সূত্র থেকে দুইটি সূত্র প্রতিপাদন করেছি। একটি হচ্ছে আদর্শ গ্যাসের মৌলিক সূত্র, সেটি হচ্ছে PV = mRT, আরেকটি হচ্ছে শুধুমাত্র বয়েল এবং চার্লসের সূত্র সমন্বয় করে P1 V1 বাই T1 = P2 V2 বাই T2। আমরা এই দুটি সূত্র সকল প্রসেসের ক্ষেত্রে, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার হোক, কনস্ট্যান্ট ভলিউম হোক, কনস্ট্যান্ট টেম্পারেচার হোক, অ্যাডাইবেটিক হোক বা পলিট্রপিক হোক, যে কোনো প্রসেসের ক্ষেত্রে আমরা এই দুটি সূত্র ব্যবহার করব। তাহলে আমরা দুইটি সূত্র মধ্যে একটি আরেকটি কি ছিল, PV = mRT, এই ব্র্যাকেটের মধ্যে যে দুটি সূত্র আছে এই দুটি সূত্র আমরা অ্যাপ্লাই করব। এবং আরও কিছু জিনিস আমাদের দরকার হবে, যেমন CP, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসারে গ্যাসের আপেক্ষিক তাপ CP। এই CPর যে কনস্ট্যান্ট মান আমরা জানি যে 1.05 এত কিলো জুল পার কেজি কেলভিন ইজ ইকুয়াল টু 0.24 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। এবং আমাদের আরেকটি মানের প্রয়োজন হবে, যেটা হচ্ছে CB সমান হচ্ছে 0.714 এত কিলো জুল পার কেজি কেলভিন, অথবা 0.17 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। আমাদের এই মানগুলোর প্রয়োজন হবে। এবং আমাদের আরেকটি অনুপাত আমরা জানি যে আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গ্যাসের CP ভাগ হচ্ছে কি CV = হচ্ছে গামা, যার মান হচ্ছে 1.4। আমাদের এই মানগুলোর প্রয়োজন হবে। এবং আমরা গত ক্লাসে আরেকটি প্রমাণ করেছিলাম যে CP = CV প্লাস হচ্ছে কি R, অর্থাৎ CP কে আমরা দুটি রাশির যোগফল দ্বারা প্রকাশ করতে পারি, যে CP = CV প্লাস R। সো আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে অঙ্ক করার ক্ষেত্রে। আমরা আগামী ক্লাসে, অর্থাৎ নেক্সট ক্লাসে, বিভিন্ন প্রসেসের PVTS ডায়াগ্রাম অঙ্কন করা শিখব এবং বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন প্রসেসের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আমাদের এই অধ্যায়ের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক, সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।